আমাদের আজকের রেসিপি মূলা শাক। মূলা শাক রক্ত পরিষ্কার করে, হজম শক্তি উন্নত করে, রক্তশূন্যতা দূর করে, হাড় ও দাঁতকে মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে, লিভারের কার্যকারিতা উন্নত করে, ওজন কমাতে সহায়ক, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আরও অনেক উপকার আছে মূলা শাকে। তো অনেকে তো মূলা শাক খেতেই চায় না, কারণ তারা মূলা শাকের উপকারিতা সম্বন্ধে জানেন না। তো যারা এতদিন জানতেন না তারা কিন্তু জেনে গেলেন এবং এখন থেকে মূলা শাক খাওয়া শুরু করেন। কারণ মূলা শাক কিন্তু 12 মাস পাওয়া যায় না, শীতের সিজনেই পাওয়া যায়। আর আমার কাছে মনে হয় যেটা 12 মাস পাওয়া যায় সেগুলো না খাওয়াই ভালো। কারণ হচ্ছে সিজনের যেটা খাবার, সময়ের খাবার সময় খাওয়া ভালো। কারণ অসময়ে যে সবজিগুলো বপন করা হয় বা রোপণ করা হয়, এই সবজিগুলো ফলাতে অনেক কীটনাশক ব্যবহার করতে হয়, অনেক সার ব্যবহার করতে হয় এবং অতিরিক্ত কীটনাশক, রাসায়নিক কীটনাশক বা সার, সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে ক্যান্সার থেকে শুরু করে আরও অনেক বড় ধরনের অসুখ বিসুখ আমাদের হতে পারে। তো যখন তরি তরকারির সিজন থাকে বা কোনো ফলের সিজন থাকে, তখন কিন্তু আমরা সেই তরকারি বা ফল খেতে পারি বেশি বেশি করে। তাহলে যেটা হবে, আমাদের স্বাস্থ্যের অনেক উপকারিতা হবে এবং ক্ষতিও হবে না। কিন্তু আমরা যদি সিজন ছাড়া অসিজনে তরি তরকারি খাই, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ঝুঁকি বয়ে নিয়ে আসে। তো যারা এতদিন জানতেন না মূলা শাকের উপকারিতা, তারা কিন্তু জেনে গেলেন এবং এই সিজনে যত বেশি পারেন মূলা শাক খেয়ে নিন, স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো। তো এখানে আমাদের বাগানে আমি মূলা শাক রোপণ করেছি, আরও অনেক ফসল ফলিয়েছি আমি আমার নিজ হাতে। আপনারাও কিন্তু আমার মতন এভাবে শাকসবজি রোপণ করতে পারেন। যাদের মনে করছেন যে জায়গা নেই, তারা কিন্তু বাড়ির উঠোনে বা আঙিনায় বা বাড়ির ছাদে, এই জায়গাগুলোতে বা বাড়ির বারান্দায় আপনারা কিন্তু শাকসবজি রোপণ করতে পারেন। খুব অল্প পরিসরে করেন, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। বড় বড় গাবলায় বা ক্রেটে মাটি নিয়ে এগুলো করতে পারেন। এগুলো করলে যেটা হবে, আপনার হঠাৎ করে আপনি একটা রান্না করবেন, ওখান থেকে ধনিয়া পাতা নিতে পারেন, ওখান থেকে পালং শাক নিতে পারেন, লাল শাক নিতে পারেন, কলমি শাক নিতে পারেন এবং সিম, লাউ জাতীয় সবজিও আপনি রোপণ করতে পারেন। এবং এটা কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে এবং ভালোও লাগে, সময় কেটে যায়। যাদের সময় কাটে না, যারা খুব ডিপ্রেশনে থাকেন, অনেক চিন্তিত থাকেন, তারা কিন্তু ছাদ বাগান, বারান্দায় বাগান বা বাড়ির উঠোনে করতে পারেন। আবার অনেকের জায়গা আছে, তারা কিন্তু করে না, কারণ ভাবে যে আমি মাটি ধরবো, আমার হাত নষ্ট হয়ে যাবে, আমার নখগুলো নষ্ট হয়ে যাবে, বা কে কী বলবে আমি এইভাবে মাটি ধরছি বা কোদাল দিয়ে মাটি কোপাচ্ছি। বিশ্বাস করেন, নিজের কাজ যত ছোট হোক না কেন, সেটা কিন্তু নিজের কাজ। কে কী বললো, কে কী ভাবলো, সেই চিন্তা যদি আমরা করি, তাহলে আমাদের কাজগুলো কে করবে? তো বাদ দিন সব চিন্তা ভাবনা, আজকে থেকেই শুরু করে দেন। নিজের জমিতে কিছু কিছু করে সবজি ফলান এবং সেটি রান্না করে নিজে খান, পরিবারকে খাওয়ান, দেখবেন খুব ভালো লাগবে। এতক্ষণ তো গাছের কথা বললাম বা সবজি ফলানোর কথা বললাম, এখন চলে যাই রেসিপিতে। আমি শাকগুলো বেছে কুটে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি শাকগুলো কুচো করব। অনেকে আছেন যারা কিনা যে কোনো শাক আগে কুচি কুচি করে নেয়, তারপরে সেটা কচলে কচলে পানির ভেতরে ধোয়। এতে কি হয়, শাকের ভেতরে যে পুষ্টি আছে, ভিটামিন আছে, সেটি কিন্তু পানির সাথে চলে যায়। তো আপনি যখন খান, তখন কিন্তু আপনার ওই পুষ্টিটা সম্পূর্ণ আপনি পান না, পুষ্টিটা কিন্তু পানির মাধ্যমে বেরিয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি যদি পুষ্টি পেতে চান, যে আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটা খেলে আপনার স্বাস্থ্য উপকারিতা হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যে সবজিগুলোতে অতিরিক্ত কষ, কালো হয়ে যায় বা তিতা হয়ে যায়, সেগুলো বাদে সব সবজিই কিন্তু আগে ধুয়ে তারপরে কুটে নেওয়া ভালো। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
তো আমি শাকগুলো এভাবে কুচি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে নিয়েছি। এবং আমি চেষ্টাই করি যে সব সময় এভাবেই করেই কাজ করার। তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কিছু শুকনো মরিচ দিয়ে নিয়েছি। শুকনো মরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি তেল দিয়ে নিচ্ছি, তেলটাও কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, তবে শাকে সবসময় তেল একটু বেশিই লাগে। তো আমি তেল দিয়ে ভালো করে শুকনো মরিচগুলো একটু লাল করে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ, তারপরে দিয়ে নিচ্ছি রসুন, এরপরে দিয়ে নিচ্ছি কুচনো কাঁচামরিচ। তো আমি এগুলো সব একবারে দিয়ে নেড়ে চেড়ে নিব। আসলে শাক ভাজি করার জন্য আমরা যখন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো তেলে দিই তখন কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে সিদ্ধ করে দিতে হয়, তেলে বাগার দিতে হয়, আর একটা হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে শাকসবজি দিয়ে ভেজে নিতে হয়। দুটো দুই রকম হয়, তবে আমি এভাবেই বেশিরভাগ রান্না করি এবং আমাদের পরিবারের সবাই এভাবেই রান্না করে। তো আপনারা কিন্তু এভাবেও খেয়ে দেখতে পারেন, ওভাবেও খেয়ে দেখতে পারেন, দুটোর স্বাদ একটু আলাদা হয় আর কি। তো আমি এখানে এখন শাকগুলো দিয়ে নিচ্ছি। আমি আর বেশি ভাজা ভাজা করব না, পেঁয়াজ মরিচগুলো শাকের সাথেই ভাজা হয়ে যাবে। তো এই মূলা শাক বা লাল শাক, পালং শাক এই রান্নাগুলো করতে কিন্তু খুব অল্প সময় লাগে, কোটা বাছাই করতে যা সময় লেগে থাকে। আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লবণের পরিমাণ কিন্তু এক একজন এক একভাবে খায়, তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমার কাছে মনে হয় যে নিজের রান্না মশলাও নিজের স্বাদ মতো দেওয়া দরকার, এবং লবণ তেল সেটা হচ্ছে নিজের ইচ্ছা মতো, যে আমি কতটুকু খাই বা আমার কতটুকু দরকার। তো আমিও ওভাবে দিয়ে নিচ্ছি, দিয়ে নিলাম। কচি মূলা শাক দেখতেই পাচ্ছেন পানি উঠে গেছে। তো এই পানিটা থাকবে না, আমি ভাজি করতে করতে শাকটা যখন ভাজতে থাকবো তখন আস্তে আস্তে পানিটাও শুকিয়ে যাবে, আমার শাক ভাজিটাও হয়ে যাবে। তো শাক ভাজি করতে গেলে সবসময় কিন্তু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, একবারে রেখে দিলে হবে না, একটু পরপরই নেড়ে দিতে হবে খুন্তি দিয়ে। দেখতেই পাচ্ছেন যে পানিটা এতক্ষণ ছিল সেই পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং শাক ভাজিও হওয়ার দিকে। খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় মূলা শাক ভাজি, এবং শাকগুলো অনেক কচি, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমাদের মূলা শাক হয়ে গেছে, এখন আমরা একটি বাটিতে তুলে নিচ্ছি। কতগুলো শাক দিয়েছি, কতটুকু হয়ে গেছে। তো আপনারা কিন্তু শাক ভাজি করার সময় একটু বেশি করে নেবেন, তা না হলে দেখা যাবে কোটার সময় অনেক শাক, রান্নার পরে এতটুকু হয়ে গেছে।